আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু english.com। আজকে থেকে আমি আলোচনা করব রাইট ফর্ম ভার্বস নিয়ে। যদি রাইট ফর্ম ভার্বস এর রুলস এর তোমরা সবগুলা ক্লাস করো এন্ড প্র্যাকটিসগুলো করো, তাহলে ইনশাআল্লাহ রাইট ফর্ম ভার্বস আর কোনো সমস্যা থাকবে না। রুলস এর ক্লাস করতে বসলে আমি কিন্তু বলছি খাতা কলম নিয়ে বসে পড়তে। সো জটপট খাতা কলম নিয়ে বসে পড়ো এন্ড লেটস স্টার্ট দ্য টপিক। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, প্রথমে যে নিয়মটা আমি দিয়েছি সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার হলে, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে আমরা ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত করব। এখন থার্ড পারসন কি? আমি তুমি বাদে যা আছে সব থার্ড পারসন। রহিম, করিম, যদু, মধু, কদু, ঠিক আছে, রানা, ইব্রাহিম, শি, হি, দে। আমি নাই, তুমিও নাই, তাহলে সেটা থার্ড পারসন এবং সিঙ্গুলার হইতে হবে। যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত করব। যেমন শি থার্ড পারসন সিঙ্গুলার, আমরা ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত করব। ওকে, সিঙ্গুলার হইতে হবে, মানে একজনকে বোঝাইতে হবে। যেমন নিতা অফেন কাম টু মাই হাউস। একটু খেয়াল করো, নিতা থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য আমরা কি ইউজ করব? এখানে হচ্ছে যে কাম, এর সাথে এস যুক্ত করব, কামস হয়ে যাবে। তাহলে নিতা অফেন কামস টু মাই হাউস। এখানে কেন কামস হয়েছে? কারণ হচ্ছে এটা নিতা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য। আবার দেখো হিও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। হি কি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে হবে স্পিক্স। হি স্পিক্স ইংলিশ ওয়েল। এখন ব্যাপারটা হচ্ছে যদি এখানে হি না থেকে দে থাকতো, তখন কিন্তু সিঙ্গুলার না, তখন প্লুরাল, তখন হয়তো দে স্পিক ইংলিশ ওয়েল। ওকে, এটা হবে এরকম। আবার দেখো নাজিম কি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ইটস বার্গার, কারণ হচ্ছে নাজিম থার্ড পারসন সিঙ্গুলার। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমরা এস অথবা এস যুক্ত করব। নাজিম ইটস বার্গার, এস যুক্ত করব। আ গুড বয় প্রিপেয়ার হিজ লেসন রেগুলারলি। আচ্ছা তোমরাই বলো তো, আ গুড বয় এটা থার্ড পারসন সিঙ্গুলার না? তাহলে আমরা এর সাথে এস অথবা ইয়েস যুক্ত করব। কেননা আ গুড বয় থার্ড পারসন। একটা ইম্পর্টেন্ট নিয়ম, এটা মনে রাখতে হবে। আমাদের স্টুডেন্টরা এখন এটা মনে রাখতে পারে না, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট কমন একটা রুল রাইট ফর্ম ভার্বস এর। পরবর্তী যেটা আছে একটু খেয়াল করো, যে আছে হচ্ছে যে আমরা যদি কোনো সেন্টেন্সের শেষে ইয়েস্টারডে, অনস, লাস্ট ডে, লাস্ট নাইট, ঠিক আছে, এই ধরনের শব্দ পাই, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, দ্যাট ডে, দ্য ডে বিফোর, দ্য প্রিভিয়াস ডে ইত্যাদি যদি পাই, তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখবো। এখন প্রশ্ন হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? দেখো, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, এরকম, অথবা সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট। অর্থাৎ আমরা যদি হচ্ছে ইয়েস্টারডে, অনস, ওয়ান ডে, এগো, লং এগো এই জাতীয় শব্দ পাই, লাস্ট উইক, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, দ্যাট ডে, ডে বিফোর, দ্য প্রিভিয়াস ডে ইত্যাদি পাই, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। খেয়াল করে দেখো ডিয়ার স্টুডেন্ট, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার দিয়ে দেওয়া হয়েছে সাবজেক্ট প্লাস V2। ওকে, একটু খেয়াল করো যে কি বলছে, উই ক্যাচ আ থিপ লাস্ট নাইট। যেহেতু লাস্ট নাইট আছে, তাহলে গতকাল। মনে রাখো, আজকের এই মুহূর্ত থেকে অতীতে যা ঘটছে তাই পাস্ট টেন্স, ঠিক আছে। এখানে লাস্ট নাইটের কথা বলছে। ওকে, এই যে লাস্ট নাইট, তাহলে এটা পাস্ট টেন্সে হবে। তাহলে উই ক্যাচের পাস্ট ফর্ম কি? কট, ঠিক আছে। আচ্ছা, আই গো টু কক্সবাজার লাস্ট ইয়ার। সো এখানে লাস্ট ইয়ার আছে, অতীতকালের ঘটনা, তাহলে আমি কি গো এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, সো আই ওয়েন্ট টু কক্সবাজার লাস্ট ইয়ার, ঠিক আছে। আ লং টাইম এগো দেয়ার লিভ অ্যান ওল্ড ফার্মার। আ লং টাইম এগো, তাহলে এইটা অতীতকালের ঘটনা, তাহলে এইটা কি? দেয়ার লিভড। সো কোথাও কেউ বাস করা অর্থে বুঝাইলে আমরা সাধারণত, বা কেউ কোথাও থাকা অর্থে বুঝাইলে আমরা দেয়ার ইউজ করি, হ্যাঁ, বা কোথাও কোনো কিছু আছে অর্থে বুঝাইলে আমরা দেয়ার ইউজ করি। এখানে কি বলছে? দেয়ার বাস করা অর্থে, এখানে একজন ফার্মার বাস করতো, সেক্ষেত্রে দেয়ার লিভড আ ফার্মার। ওকে, সো আ লং টাইম দেয়ার লিভড অ্যান ওল্ড ফার্মার, যেটা আ লং টাইম এগো আছে, তার মানে এটা পাস্ট টেন্স হবে, এজন্য লিভের পাস্ট ফর্ম কি? লিভড। নেক্সট, মিতা জাস্ট রিসিভ ইউর লেটার ইয়েস্টারডে, ঠিক আছে। মিতা জাস্ট রিসিভ, ঠিক আছে, মিতা শুধুমাত্র তোমার লেটারটা রিসিভ করছে। তো যা আমরা সাধারণত অনেকে মনে করতে পারি জাস্ট না অলরেডি ইয়েট এভার থাকলে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, অথবা জাস্ট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, কিন্তু রিসিভটা করছে গতকালকে। কবে? গতকালকে। তাহলে সেক্ষেত্রে আমরা পাস্ট টেন্স ইউজ করব, রিসিভড। আবার প্রেজেন্ট পারফেক্টে যাব না, কেননা আমি এটাও বলছি যে জাস্ট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সও হতে পারে।
জাস্ট নাও থাকলে, কিন্তু এখানে হবে না কারণ রিসিভ গতকালকে সে করছে, সেই জন্য আমরা পাস্ট টেন্সে লিখবো। ওকে, সো দুইটা নিয়ম পড়লাম। পরবর্তী 3 নাম্বার নিয়মটা কি আছে একটু খেয়াল করি আমরা। বাক্যের প্রথম অংশে ভার্ব পাস্ট টেন্স হলে পরবর্তী অংশে দ্য নেক্সট ডে, দ্য ফলোইং ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার ইত্যাদি উল্লেখ থাকলে সাবজেক্টের পর উড, কুড অথবা শুড বসে বা ফিউচার টেন্স অনুযায়ী হয়। কথা বুঝতে পেরেছো? মানে ধরো বাক্যের শুরুতে পাস্ট টেন্সের কথা আছে, কোন টেন্সের কথা আছে? পাস্ট টেন্সে আছে, এবং পরবর্তী যে অংশ আছে সেটা ভবিষ্যতের একটা ব্যাপার ইঙ্গিত দিচ্ছিল ওই টাইমে, সেক্ষেত্রে ওইটার স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস উড, শুড, এই মানে হচ্ছে প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, যেমন হি টোল্ড মি দ্যাট, টোল্ড কি পাস্ট টেন্স, হি ড্যাশ হোম দ্য নেক্সট উইক, পরবর্তী উইক, একটা অর্থাৎ ফিউচারের একটা টেন্স বলছে বা ফিউচারের একটা ঘটনা ঘটবে এই টাইপের বলছে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? উড কুড দিয়ে আমরা ইউজ করবো, তারপর ভার্বের বেস ফর্ম ইউজ করব। ওকে, হি টোল্ড মি দ্যাট হি উড গো হোম দ্য নেক্সট উইক, হি উড গো হোম দ্য নেক্সট উইক। কেন উড গো আসছে? কারণ এইটা পাস্ট টেন্সের ঘটনা, এছাড়া এটার রিজনটা কি, উড কুড দিয়ে ব্যবহার করার রিজনটা কি? কারণ জিনিসটা সম্ভাবনাময় অর্থে ছিল, সেই জন্য। কথা বুঝতে পারছো? কারণ এটা অতীতের ঘটনা, পরে হয়েছে গিয়ে হয় নাই সেটা ফ্যাক্ট না, সে বলছিল যে সে নেক্সট উইকে কোথায় যাবে, নেক্সট উইকে বাড়ি যাবে, এখন সম্ভাবনাময় অর্থে, সেই জন্য আমরা উড কুড দিয়ে ব্যবহার করবো। এরকম অতীতে কোনো প্রেডিকশন দিলে এবং সেটা ফিউচার সম্পর্কে হলে প্রেডিকশনটা আমরা এরকম স্ট্রাকচারটা এইভাবে লিখবো, উড কুড মাইট প্লাস বি ওয়ান। ওকে, পরেরটা দেখো, ফাদার সেড দ্যাট হি টেক্স টি দ্য ফলোইং ডে, হি টেক্স টি দ্য ফলোইং ডে, কি আছে? ফলোইং ডে আছে, তার মানে এখানেও কি হবে? উড কুড প্লাস ভি ওয়ান বসতে পারে, বা শুড প্লাস বি ওয়ান বসতে পারে। তাহলে ফাদার সেড দ্যাট হি উড টেক টি দ্য ফলোইং ডে, উড টেক কেন? কারণ এটা অতীতে সে বলছিল ভবিষ্যতে কাজটা করবে, সো ওই সময়ে সে বলছিল সে ভবিষ্যতে করবে এবং ওই সময়টা অতীত হয়ে গেছে, এই জন্য উড টেক আসবে। কি আসবে? উড টেক। পরটা দেখো, সামিয়া সেড দ্যাট শি উড বট, দেখো এখানেও সেড, সে বলছিল, শি উড বট, সে কিনবে পরবর্তী বছরে, ঠিক আছে, ভবিষ্যৎ সম্পর্কে একটা প্রেডিকশন দিছে, সেই জন্য উডের পরে ভার্বের বেস ফর্ম বাই, উড বাই, ঠিক আছে, ল্যান্ড নেক্সট ইয়ার বা পিচ অফ ল্যান্ড নেক্সট ইয়ার। দে টোল্ড মি দ্যাট দে ড্যাশ গো টু সেন্ট মার্টিন নেক্সট মান্থ, এই দেখো তারা বলছিল, ঠিক আছে, যেহেতু বলছে এবং ভবিষ্যৎ সম্পর্কে তারা একটা কথা বলছে। ওকে, সেই জন্য আমরা আবারও সম্ভাবনাময় অর্থে নিয়ে যাব, উড কুড দিয়ে আমরা করব, অর্থাৎ উড কুড মাইট দিয়ে আমরা করতে পারি বা শুড দিয়ে করতে পারি। দে টোল্ড মি দ্যাট দে উড গো টু সেন্ট মার্টিন দ্য নেক্সট, উড গো টু সেন্ট মার্টিন দ্য নেক্সট মান্থ। অর্থাৎ আমরা যদি প্রথম অংশে পাস্ট টেন্সে পাই, একটা বাক্যে দুইটা ক্লজ আছে বা দুইটা বাক্য অংশ আছে, দুইটা অংশ আছে। প্রথম অংশ যদি আমরা পাস্ট টেন্সে পাই, তাহলে পরবর্তী অংশ আমরা ব্যবহার করব হচ্ছে যে সাবজেক্ট প্লাস উড, শুড, মাইট, কুড প্লাস ভার্বের বেস ফর্ম অনুযায়ী, ঠিক আছে। আচ্ছা, এ হচ্ছে ব্যাপার। সো পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নিয়ে। আমি কিন্তু একদম শুরুর রুলটা কি ছিল? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কর্তা থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে দিয়েছি যাতে আমাদের পুরো ক্লাসটা মাথায় থেকে যায়। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি প্লুরাল হয় তাহলে কি হবে? সাবজেক্ট, যদি প্লুরাল হয় তাহলে ভার্বের শেষে এস অথবা এস যুক্ত হবে না, একদম বেস ফর্মটা বসবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা বসবে, বেস ফর্ম, এস অথবা এস কিচ্ছু থাকবে না। যদি কি সাবজেক্ট কি থাকে বলো তো? প্লুরাল থাকে। একটু খেয়াল করো, যেমন শি ইট বা ইট এন্ড রাইস, এই দেখো শি ইটস, কেন ইটস হইছে? কারণ সে থার্ড পারসন সিঙ্গুলার। আবার দেখো, দে হ্যাজ প্লেস প্লে ফুটবল, দে কি? প্লুরাল, একাধিক, এই জন্য দে প্লে হবে, কেননা এখানে একাধিক ব্যক্তিবর্গের কথা বলা হয়েছে বা একাধিক মানুষ আছে, সেই জন্য কি সাবজেক্টটা প্লুরাল, সেই জন্য আমরা কি ইউজ করব? দে প্লে ফুটবল। ওকে, আচ্ছা, উই গো টু স্কুল এভরিডে, উই এখানে কি এটা কি থার্ড পারসন না, এবং উই প্লুরালও, সেই জন্য ভার্বের বেস ফর্ম বসবে, উই গো টু স্কুল, ঠিক আছে, এভরিডে। দে হ্যাভ স্পিকিং ইন ইংলিশ ওয়েল, এখন দে কি?
প্লুরাল, যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্ব কি হবে? প্লুরালও হবে। একটু খেয়াল করো, তাহলে অর্থাৎ এস অথবা এস যুক্ত হবে না, স্পিক। মূল কথা হচ্ছে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমরা ভার্বের শেষে এস বা এস যুক্ত করব, অন্য কখনো না, অন্য কোথাও না। আচ্ছা, সো পরবর্তীটা কি আছে? যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে এটাকে নেগেটিভ করতে গেলে ডাজ নট আসবে। কি আসবে? ডাজ নট আসবে। আবার বলছি, থার্ড পারসন সিঙ্গুলার হইলে থার্ড পারসন সিঙ্গুলার হলে, যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কি আসবে? ডাজ নট। যদি এইটা রেখে অন্য কিছু হয় তাহলে ডু নট। ওকে ডিয়ার স্টুডেন্টস, মানে থার্ড পারসন সিঙ্গুলার হইলে ডাজ নট, বাকি সকল ক্ষেত্রে ডু নট। আর যেমন শি নট গো টু স্কুল, এখন আর শি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে শি ডাজ নট গো টু স্কুল। আবার দেখো, জামাল নট ইটস পিৎজা, সো জামাল থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে জামাল ডাজ নট, এখানেও কি হবে? ডাজ নট। আবার দেখো, আই ডু নট, ডাজ নট, নট লাইক হিম। আই কি থার্ড পারসন? আই তো ফার্স্ট পারসন, কারণ আমি এখানে প্রেজেন্ট আছি, এই জন্য আই কি পারসন? ফার্স্ট পারসন। যেহেতু আই এখানে ফার্স্ট পারসন তাহলে আমি কি ইউজ করব? আই ডু নট আসবে। কি আসবে? আই ডু নট লাইক হিম। এবার দেখো, হি ড্যাশ নট মি দিস পেন, এখন হি কি পারসন? থার্ড পারসন। কি পারসন? থার্ড পারসন। একজন কি বুঝাইছে? সিঙ্গুলার, তাহলে কি আসবে? ডাজ নট আসবে। তাহলে হি ডাজ নট গিভ মি দিস পেন। যে স্টুডেন্টস, মিনিং হচ্ছে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ডাজ আসবে নেগেটিভ করতে গেলে, আর যদি তোমার থার্ড পারসন সিঙ্গুলার না হয়, অন্য যে কোনো কিছু হয়, তাহলে ডু নট আসবে। আর এছাড়াও এটার নিয়ম কি ছিল? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করব, যদি সিঙ্গুলার না হয় তাহলে যুক্ত করব না, অর্থাৎ বেস ফর্ম থাকবে। দেখো পরবর্তী যেটা আছে আমাদের মডাল অক্সিলারি ভার্ব। দেখো সাধারণত মডাল অক্সিলারি ভার্বের পর সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ক্যান, কুড, মে, মাইট, ঠিক আছে, উড, নিড, ডেয়ার, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। সো মডাল অক্সিলারি ভার্বের পর হচ্ছে যে তোমার ভার্বের বেস ফর্ম বসতে পারে। ক্যান, কুড, মে, দেখো শুড, উইল, উড, মাইট, মাস্ট, নিড, ঠিক আছে, ডেয়ার, অট টু, এগুলো সব কি? মডাল অক্সিলারি ভার্ব। সো মডাল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে কি হয়? ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে। আচ্ছা, শি ক্যান ডিড দ্য ওয়ার্ক। কি? শি ক্যান ডিড দ্য ওয়ার্ক। আচ্ছা, শি ক্যান মডাল ভার্ব, তাহলে ডু হবে, কারণ মডাল অক্সিলারি ভার্বের পর সব সময় ভার্বের বেস ফর্ম বসবে। আচ্ছা, আই শেল গোস ওয়েন্ট গার্ল গান টু স্কুল। একটু খেয়াল করো, আই শেল এখানে মডাল অক্সিলারি ভার্ব রূপে আছে, তাহলে গো হবে। আই শেল গো টু স্কুল, আই শেল গো টু স্কুল। ইউ মাস্ট কামিংস হোম, তাহলে কি হবে? মাস্ট মডাল অক্সিলারি ভার্ব, তাহলে এখানে কি বসবে? ইউ মাস্ট কাম হোম। ইউ মাস্ট, আবারও মাস্ট কি? মডাল ভার্ব, তাহলে এখানে কি হবে? ডু হবে। কি হবে? ডু। ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, এবার একটু কথা বলি। নিডের পর যদি ভার্বের বেস ফর্ম হয় তাহলে নিড হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। নিডের পর যদি ভার্বের বেস ফর্ম না থাকে, অর্থাৎ টু থাকে বা অন্য যে কোনো কিছু থাকে, তাহলে নিড হচ্ছে মেইন ভার্ব, মডাল ভার্ব না। মডাল ভার্ব হইতে হলে নিডের পরে ভার্বের বেস ফর্ম থাকতে হবে। ওকে, সেম ডেয়ারের ক্ষেত্রেও। আচ্ছা, এবার আসো চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত, ঐতিহাসিক সত্য, নিকটবর্তী ভবিষ্যৎ। আবার বলি কি? চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত, ঐতিহাসিক সত্য, নিকটবর্তী ভবিষ্যৎ থাকলে আমরা অবশ্যই কোন টেন্সে লিখবো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখবো। কয়টা সত্য বলছি? 5টা। ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ, নিয়ার ফিউচার, হিস্ট্রিক্যাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। যদি এগুলো থাকে তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখব। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয়? কর্তা থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস অথবা এস যুক্ত হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয়? কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয় তাহলে ভার্বের শেষে এস অথবা এস যুক্ত হয় না। আচ্ছা, এটা গেল। নেগেটিভ করতে গেলে ডু, ডাজ আসে,
ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজ, বাকি সকল ক্ষেত্রে ডু। এগুলো কিন্তু পুরো লেকচারে বলে আসছি, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে যেন কারো কোনো কনফিউশন না থাকে, মনে রাখবা। দ্য সান রাইজেস অর রাইজিং ইন দ্য ইস্ট। খেয়াল করো, এটা চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ, সেই জন্য আমরা এটা কি রাইজেস লিখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কথা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের শেষে এস অথবা এস যুক্ত করবে, তাই রাইজেস হবে। কি হবে? রাইজেস হবে। আইস ফ্লট ফ্লট ফ্লোটিং অন ওয়াটার। সো এখানেও কি সেম, ঠিক আছে, ফ্লটস হবে, এস অথবা এস যুক্ত হবে। তামান্না গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, এটা তার হ্যাবিটকে বুঝাইছে। আর তামান্না থার্ড পারসন সিঙ্গুলার, তাই এস অথবা এস যুক্ত হবে। তামান্না গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। এটা একটা প্রভার্ব, এবং এটা কি হচ্ছে যে এটাও কি একদম ইউনিভার্সাল ম্যাটার। দ্যাটস ওয়াই অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল এস অথবা এস যুক্ত হবে। সো ডিয়ার স্টুডেন্টস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারগুলো আশা করি কারো কোনো প্রবলেম থাকার কথা না। আমি বলি কি, আমি প্রতিটা ক্লাস যতগুলোই হচ্ছে দেই না কেন, যে কোনো টপিকের উপর একটা প্লে লিস্ট থাকবে, তোমরা ওই প্লে লিস্ট থেকে ক্লাসগুলো সবগুলো করে নিবা আর নোট করবা। আমি প্রমিস করছি কোনো প্রবলেম থাকবে না ওই টপিকের উপর, কারণ আমি এ টু জেড পুঙ্খানুপুঙ্খ দিব, ঠিক আছে? ওকে। আর আজকে সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলগুলো এক সিরিয়ালে দেই না কেন, কারণ এই কাজগুলা হচ্ছে যে যিনি করেন তিনি হচ্ছে একটু এভাবে করছেন, ইট ডাজন্ট ম্যাটার, পরবর্তীতে সবগুলো আমি একসাথে দিব। ওকে।